আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা। আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। আজকের এই ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বেসিকলি তোমাদের সাথে আমার অনেক দিন থেকে একটা গ্যাপ চলছে। গ্যাপটা এই জন্য যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যারা ভর্তি পরীক্ষার্থী তোমরা আছো, তো তোমাদের সার্কুলারটা দিচ্ছিল না। তোমাদের অনেক অনেক বেশি টানাপোড়েন সম্পর্ক তোমাদের সাথে আমার চলছে। কারণ হচ্ছে যে সার্কুলারটা না দেওয়া, এই সার্কুলারের জন্য এতদিন থেকে অপেক্ষা করতে 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 এখন অবশেষে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে আগামী পরশুদিন, অর্থাৎ আহ, আজকে 26 তারিখ, আগামী পরশুদিন সোমবার অর্থাৎ 28 তারিখে তোমাদের সার্কুলার প্রকাশিত হবে। এবং কিছুক্ষণ আগে তোমাদের একটি নোটিশের মাধ্যমে, নোটিশ বলতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিভিন্ন পেজে একটা নিউজ ছড়িয়ে গিয়েছে যে তোমাদের নতুন করে আবেদন শুরু হবে আগামী 1 আগস্ট থেকে 7 তারিখ, 7 আগস্ট পর্যন্ত তোমাদের আবেদন চলবে। তো এই হচ্ছে তোমাদের বর্তমান আপডেট। এবং তোমাদের সেকেন্ড টাইম রাখার চিন্তা ভাবনা রয়েছে। তোমাদের সিট উল্লেখযোগ্য হারে 40% সিট কমানো হবে। এবং তোমাদের যারা সার্কুলার আগের সার্কুলারে তোমরা যারা ভর্তি হয়েছিলে, তোমাদের টাকা, যদি তোমরা ভর্তি না হতে চাও, টাকা তোমাদের ব্যাক করা হবে। এবং তোমরা যারা আগের বার ভর্তি হয়েছিলে, সরি, আবেদন করেছিলে, তোমরা সেই আবেদনেই পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আপডেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির। এবং তোমাদের সাথে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অর্থাৎ ডিসিইউতে ইংরেজি অংশের বি সি ডি ইউনিটের ইংরেজি অংশের যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে, মাস্ট 100% ধরে নিতে পারো যে এই টপিকগুলোর মধ্য থেকে তোমাদের প্রশ্ন আসবেই। সো এই টপিকগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব, কোন কোন টপিকগুলো আমাদের খুব বেশি জোর দিতে হবে। কারণ আহ, সময় আমাদের এখন হাতে আছে মোটের ওপর 1 মাস। 1 মাস সময়, সরি, 1 মাসও নেই, আমাদের সময় আছে। যদি আমাদের 22-23 তারিখে পরীক্ষা হয়, তাহলে আজকে হচ্ছে 26 তারিখ, 1 মাসও সময় নেই, 1 মাসের কম রয়েছে। তো আমাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তোমাদেরকে আমি অনেকদিন থেকেই বলছিলাম যে তোমরা ইংরেজির জন্য অন্ততপক্ষে তোমাদের, যদি ইংরেজি অংশের জন্য তোমরা ভালো করতে চাও, তো তোমাদের কি করতে হবে, তোমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তো এই ইংরেজি অংশের কিন্তু আমি তোমাদের এক্সাম ব্যাচ চালাচ্ছি। তো এক্সাম ব্যাচের কিন্তু পরীক্ষা অলরেডি আমাদের 2টা হয়ে গিয়েছে। এই 2টা পরীক্ষা আমাদের হয়ে গিয়েছে, প্রিপোজিশন এবং সেন্টেন্স কারেকশনের উপরে। তোমরা চাইলে এখনো এই পরীক্ষাগুলো দিতে পারো। দিয়ে তোমাদের, আসলে আমি তোমাকে বলি বিষয়টা যে পরীক্ষা দেওয়ার উপকারিতা কি। পরীক্ষা দেওয়ার উপকারিতা তোমরা পরীক্ষার হলে ঢুকলেই বুঝতে পারো যে পরীক্ষা দেওয়ার উপকারিতা কি। যে তোমরা মনে করো যে তোমাদের তোমাদের অনেক সময় প্র্যাকটিসের সমস্যা হয়। তোমরা প্র্যাকটিস করতে পারো না, অনেক সময় প্র্যাকটিসের ফেসিলিটি তোমরা পাও না। যে তোমাদের বই আছে সেগুলো তোমরা অনেক প্র্যাকটিস করেছো, কিন্তু আমি যে এই প্রশ্নগুলো তোমাদের প্রশ্ন ব্যাংকের মধ্যে, সরি, তোমাদের এই প্রশ্নের মধ্যে দিয়ে দেই, সেগুলো একেবারে রিসার্চ করা, আমার নিজের বানানো প্রশ্ন। কি হিসেবে? বিগত বছরের প্রশ্ন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা, এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আমি প্রশ্নগুলো তৈরি করি। তো সেই হিসেবে তোমরা যদি এই এক্সাম বেসে ভর্তি হও, 10টি পরীক্ষা নেওয়া হবে। আমি এখানে 10টা পরীক্ষা নিব। 10টা পরীক্ষায় তোমাদের কমন উপযোগী প্রশ্ন তৈরি করা হবে। তোমরা যারা এক্সাম বেসে ভর্তি হবা, তোমাদের আমি জোর করব না। তোমরা যদি নিজেকে যাচাই করতে চাও, তোমরা যদি নিজের বইয়ে প্র্যাকটিস করতে চাও, তাতেও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা যদি সবার সাথে প্রতিযোগিতামূলকভাবে এখানে নিজেকে যাচাই করতে চাও, অবশ্যই এক্সাম বেসে ভর্তি হয়ে যাবে। এক্সাম বেসের ফি খুবই কম, খুবই কম, মাত্র 200 টাকা। তোমরা ভর্তি হয়ে যেতে পারো। ডিসক্রিপশন বক্স চেক করলে তোমরা এই এক্সাম বেসের বিস্তারিত জানতে পারবে। ঠিক আছে? অনেক কথাই বললাম তোমাদের অ্যাড হিসেবে ভিডিওর মধ্যে। আচ্ছা, আমরা একটু টপিকগুলো দেখি, কোন কোন টপিকগুলো আমাদের একটু মাস্ট পড়তেই হবে। প্রথমেই আমরা দেখব হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের কোন অংশটাতে তুমি
বেশি আলোচনা করবে। আমি কিন্তু এই টপিকগুলোর উপরে বিস্তারিত পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করব। ইংরেজির উপরে আমি এই টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই যে প্রিপোজিশন নিয়ে আলাদা আমি ভিডিও দিব, আর্টিকেল নিয়ে আর্টিকেলের কোনগুলো তোমাকে পড়তে হবে, তারপরে সেন্টেন্স কারেকশনের কোনগুলো তোমাকে পড়তে হবে, তারপর রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলাদা ভিডিও থাকবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলাদা ভিডিও থাকবে, টেন্স নিয়ে আলাদা ভিডিও থাকবে। ইনশাল্লাহ আমি এই কয়েকদিনের মধ্যে তোমাদেরকে যত রকমের হেল্প দরকার ইংলিশের উপরে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, প্রিপোজিশন অংশের জন্য এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিগত বছরের প্রশ্ন যদি চেক করি, তাহলে দেখব যে প্রিপোজিশন থেকে আমাদের প্রশ্ন এসেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 50%, আর স্বাভাবিক গ্রামাটিক্যাল প্রিপোজিশন থেকে আসছে 50%। তো তোমরা কি করবে, তোমাদের এই প্রিপোজিশন এবং আর্টিকেল এই দুইটার জন্যই তোমাদেরকে বলে রাখি যে এই দুইটার জন্য অন্ততপক্ষে তোমরা কি করবে, তোমরা বিগত বছরের যত প্রশ্ন, অর্থাৎ বিগত বছরের চাকরির পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ব্যাংক, তারপর হচ্ছে বিসিএস, এগুলো থেকে যেই প্রশ্নগুলো এসেছে সেইগুলোই দেখো। অর্থাৎ এইখানে বাইরের কোনো কিছুর দেখার প্রয়োজন নেই, তোমাদের এখানে যেই বিগত বছরের যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এসেছে সেইগুলোই তোমরা দেখো, ঠিক আছে? আচ্ছা, দেখার পরে তোমরা কি করবে, এই আমার এক্সাম বেসে যদি ভর্তি হও, তোমরা এই এক্সাম বেসে তোমাদের এই পরীক্ষাটা দিয়ে নিজেকে যাচাই করে নিবে যে তোমাদের প্রিপোজিশন কি আসলেই পড়া হয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এরপরে সেন্টেন্স কারেকশন, তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, তুমি যদি গ্রামারে যদি তুমি পাকা হতে চাও, মানে গ্রামারে তুমি প্রধান, এখানে তোমাকে ঠেকানোর মতো কেউ নেই, তোমার তুমি কি গ্রামার সত্যই খুব ভালোভাবে শিখেছো কি না সেটা প্রমাণ হবে সেন্টেন্স কারেকশনের মাধ্যমে, এবং পিন পয়েন্ট ইরোর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে। কিন্তু পিন পয়েন্ট ইরোর এই ডিসিইউতে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসে না, এটা পড়ারও কোনো প্রয়োজন নেই। তোমাদের এই সেন্টেন্স কারেকশনটা তোমরা একটু ভালোভাবে পড়বে, ঠিক আছে? এখান থেকে বিগত বছরেই প্রত্যেকটা বছরেই প্রশ্ন এসে থাকে, প্রত্যেকটা বছরেই প্রশ্ন এসে থাকে। সো এখানে তোমরা একটু ভালোভাবে ইয়ে করবে। আচ্ছা, তোমাদের আরেকটু বলে রাখি যে এই যে সর্বশেষ ইংলিশ টেক্সট বুক, এটার উপরে আমি একটু বিস্তারিত আলোচনা করব, তোমরা সাথেই থাকবে আশা করব। যে এই জিনিসটা থেকে তোমাদের কমপক্ষে 25টা প্রশ্ন যদি দিয়ে থাকে, এর মধ্য থেকেই এই টপিক থেকেই 5টা প্রশ্ন দিয়ে থাকে। সো পাঁচ পাঁচ মার্ক কিন্তু তোমাদের কম কিছু না, অবশ্যই তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে সেন্টেন্স কারেকশন তো গেল, যে সেন্টেন্স কারেকশনটা একটু ভালোভাবে পড়বে। যেই কোনো বই তোমার কাছে কম্পিটিটিভ এক্সাম, তারপর হচ্ছে মাস্টার অথবা প্যানাসিয়া অথবা তোমার যে কোনো রাইটারের বই থাকুক না কেন, সেখানে দেখবে সেন্টেন্স কারেকশন আছে, এবং এখানে তুমি প্র্যাকটিস করবে বেশি বেশি, এবং ব্যাখ্যাগুলো ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে দেখো যে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, এই তিনটা কিন্তু একই ধাঁচের প্রশ্ন হয়, এই তিনটাতে আলাদা করা যায় না, প্রত্যেকটাই ভার্ব সম্পর্কিত, সাবজেক্ট সম্পর্কিত প্রশ্ন। সো তোমরা যারা এই প্রশ্নগুলোর উত্তর করবে, অবশ্যই তোমার ভার্ব সম্পর্কে বিস্তারিত বেসিক জ্ঞান রাখতে হবে। ভার্বের প্রকারভেদ, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এগুলো তো লাগবেই বেসিক। তোমার এর মধ্যে যে আরো বিস্তারিত রয়েছে, তোমার মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, এইগুলো। তারপরে হচ্ছে তোমার পজিটিভ ভার্ব নিয়ে হয়তো বা নিচে আমি আলোচনা করেছি নাই। আচ্ছা, পজিটিভ ভার্ব এর মধ্যেই আলোচনা করতে হবে, যে কোনো ভার্ব মানে যতগুলো ভার্ব আছে সবগুলোই তোমার এখানে বুঝতে হবে বা জানতে হবে। তো সেই জন্য তোমরা কি করবে, তোমরা তোমাদের হাতের কাছে যদি নিট বই থাকে বেসিক, রফিক স্যারের, সেই বইটা তোমরা একটু সংগ্রহ করে পড়ে নিতে পারো, ভার্বের বেসিক এবং অ্যাডভান্স অ্যাডভান্স তোমার এইচএসসির যে বইগুলো রয়েছে, এবং মাস্টার থেকে তুমি যে কোনো গ্রামার বই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, এগুলো তুমি পড়ে নিতে পারো, ঠিক আছে? এবং তুমি প্র্যাকটিসের জন্য আমার এক্সাম বেসে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ আমি এমন কিছু প্রশ্ন করি যেগুলো এই অ্যাডমিশনে আসবে। রাইট ফর্ম অফ ভার্ব থেকে এমন কিছু প্রশ্ন আমি তৈরি করেছি যে যে রুলসগুলো থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই ভর্তি পরীক্ষায় চলে আসে। সো এক্সাম বেসে যদি ভর্তি হতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্সে বিস্তারিত আছে, পড়ে যোগাযোগ করো। এরপরে দেখো পার্টস অফ স্পিচ আর নাম্বার। এখানে নাম্বার, যদিও তুমি নাম্বার এখানে 30% ইম্পর্টেন্ট, আর এখানে 70% ইম্পর্টেন্ট হচ্ছে পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্টস অফ স্পিচ এখানে
এখানে আসে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে এরকম আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, আরেকটা আসে হচ্ছে যে মডিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ এক নাউন থেকে অ্যাডজেক্টিভ করা, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব করা, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করা, তারপর হচ্ছে নাউন থেকে ভার্ব করা, ভার্ব থেকে নাউন করা। এই যে এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। মূলত এই চারটা ধাপেই পরিবর্তন হয়, নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই চারটা পার্টস অফ স্পিচেই তোমার পরিবর্তিত হয়ে থাকে। তো এইগুলো যদি তুমি বেসিক ধারণা রাখতে পারো তাহলেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ইংলিশে ইংলিশ তো আর বাঘ ভাল্লুক না যে তোমাকে খেয়ে ফেলবে। তুমি একটু প্র্যাকটিস করলেই আগামী 1 মাস তুমি পরীক্ষার আগের আগ পর্যন্ত যদি তুমি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমার দ্বারাই সম্ভব ঢাকা ইউনিভার্সিটিতে ভালো একটা কলেজে তুমি চান্স পাবে, সরি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। আচ্ছা, এরপরে দেখো নাম্বারটা কতটুকু পড়বে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। দেওয়া থাকে প্রশ্ন এরকম যে, আমি এর আগেও তোমাদের বারবার বলেছি যে যত ইউনিভার্সিটি রয়েছে তাদের যে প্রশ্ন প্যাটার্ন, অন্তত পক্ষে ইংলিশে ইংলিশে তাদের যে প্রশ্ন প্যাটার্ন, তাদের থেকে হাজারো গুণ তফাৎ হচ্ছে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজের প্রশ্ন ব্যাংকে। যে আমি লক্ষ্য করেছি সেখানে প্রশ্ন প্যাটার্ন ভিন্ন, মানে তাদের থেকে আলাদা ধরনের প্রশ্ন। ওইখানে আসে কি যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, আর এইখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসে কি যে মডিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আমাদের টপিক কিন্তু একটাই যে পার্টস অফ স্পিচ, কিন্তু ওইখানে আসে আইডেন্টিফিকেশন অন্যান্য ইউনিভার্সিটিতে, আর এখানে আসে মডিফিকেশন। তো এরকম প্রত্যেকটা টপিকের মধ্যেই কিন্তু এরকম চেঞ্জ থাকে। ঠিক আছে, এরপরে দেখো যে নাম্বারের আলোচনাটা তোমরা কিভাবে পড়বে। নাম্বারের আলোচনাটা তোমরা পড়বে হচ্ছে যে সিঙ্গুলার থেকে প্লুরাল নাউন, প্লুরাল থেকে সিঙ্গুলার। এখানে কোনো সেন্টেন্স আকারে প্রশ্ন আসে না, প্রশ্ন আসে ওয়ার্ড ভিত্তিক। মানে প্রশ্নটা এরকম ভাবে বলে যে ইয়ে করতে হবে, সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করতে হবে, প্লুরাল থেকে সিঙ্গুলারে রূপান্তর করতে হবে, এরকম প্রশ্ন আসে। ঠিক আছে, তো এইগুলো একটু তোমরা দেখবে। আরেকটা, এই যে এখানে আমি যদি এটাকে বলি যে ন্যারেশন আর ন্যারেশন আর হচ্ছে তোমার ন্যারেশন আর ভয়েসের জন্য আমি এখানে 100% আমি দিয়ে রাখতেছি। আমি 100% দিয়ে রাখবো তোমার এই ন্যারেশন আর ভয়েসের জন্য। তুমি অবশ্যই ঠিক আছে, এখানে আমি 100% দিয়ে রাখছি। তুমি ন্যারেশনের জন্য আমি যদি 1000%ও দেই, অবশ্যই তোমরা কি করবে, ন্যারেশন আর ভয়েসটা একটু ভালোভাবে দেখবে। ন্যারেশন আর ভয়েস অবশ্যই দেখতে হবে, কারণ এইখান থেকে প্রশ্ন আসবে ভাইয়া, নিশ্চিত থাকো। এখান থেকে প্রশ্ন 25টা এমসিকিউ থাকবে বি ইউনিটে, সি ইউনিটে থাকবে 20টা। এর মধ্যে তোমার এইখানে 25টার মধ্যে 2টা প্রশ্ন এখান থেকে আসবেই, ন্যারেশন এবং ভয়েস 2টা প্রশ্ন আসবেই। ঠিক আছে, তো আশা করব যে মিস করবে না, তোমরা এইগুলো পরীক্ষার আগেই ভালোভাবে আয়ত্ত করে নেবে। এরপরে আসো চেঞ্জিং সেন্টেন্স, এখান থেকে 2টা প্রশ্ন আসবে, চেঞ্জিং সেন্টেন্স আর আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স। এখান থেকে চেঞ্জিং সেন্টেন্সে তোমার আসে বেসিক্যালি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ, অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ, অপটেটিভ থেকে এক্সক্লেমেটরি, এইগুলো আসে। ঠিক আছে, আরেকটা ধরনের আসতে পারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা আমরা জানি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এগুলো থেকে রূপান্তর আসে, সেন্টেন্সের রূপান্তর। ঠিক আছে, এগুলো তোমরা একটু এইচএসসির যে গাইড আছে এখানে থেকে তোমরা তোমরা ইয়ে থেকে দেখে নিতে পারো, অ্যাডভান্স লার্নার, যেটা তোমাদের ইয়ে রয়েছে চৌধুরী অ্যান্ড হুসাইনের অ্যাডভান্স লার্নার, এটা তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এখান থেকে, অথবা তোমাদের এইচএসসির যেই বইটাই আছে, পাঞ্জেরি বলো আর লেকচার বলো, যেটাই আছে সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আলোচ্য বিষয় হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স। সেন্টেন্সটা কোন ধরনের, সেন্টেন্সটা কি অ্যাসারেটিভ নাকি ইম্পারেটিভ নাকি অপটেটিভ নাকি ইন্টারোগেটিভ, এই সেন্টেন্সগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, আর আরেকটা যদি আমি বলি সেটা হচ্ছে তোমার সেন্টেন্সের রূপান্তর, আরেকটা আসে, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ঠিক আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে। এরপরে স্পেলিং, স্পেলিং থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 80%। ঠিক আছে, স্পেলিং থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 80%। অবশ্যই তোমরা স্পেলিং এর অবশ্যই তোমরা
স্পেলিং এর উপরে ভালোভাবে স্টাডি করবে। এখান থেকে 80% প্রশ্ন এসে থাকে। এখানে 25টা প্রশ্নের মধ্যে অন্ততপক্ষে একটা প্রশ্ন দিয়ে থাকে। ঠিক আছে, একটা প্রশ্ন আমি সম্ভাবনা দিচ্ছি 80%, অর্থাৎ এখানে একটা প্রশ্ন আসেই। মানে আমি গত 10 বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করি 7 কলেজের, সেখান থেকে দেখা যাবে যে সেখান থেকে 10টা 10 বছরের কোশ্চেনের মধ্যে 5 বছরেই তোমার এখানে চলে আসে। 5 বছরেই 5টা বছরের প্রশ্ন বা 6টা 7টা বছরের প্রশ্ন দেখি, সেখানে কিন্তু 10-এর মধ্যে 7টা প্রশ্নে এই স্পেলিং তারা দিয়ে থাকে। তো এটা একটু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেটা হচ্ছে তোমার এই যে উপরে আছে, আমি বাকিগুলো শেষ করে তোমাদের একটু দেখিয়ে দিব। আচ্ছা, এরপরে তো সব থেকে গুরুত্বপূর্ণ ইডিয়ম ফ্রেজ, এগুলো তোমরা পড়বে, এগুলো মুখস্থর পড়া। এগুলো কোনগুলো তোমাদের তোমরা বিগত বছরের প্রশ্ন থেকে পড়বে সেটা আমি একটু বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে তোমার বিগত বছরের প্রশ্ন থেকে পড়বে ইডিয়ম ফ্রেজ, স্পেলিং, তারপর হচ্ছে ট্রান্সলেশন। আমি ইংলিশ ফার্স্ট পেপার, এটা একটু বিস্তারিত আলোচনা করব, তোমরা একটু সাথে থাকবে। এটা ট্রান্সলেশন, ইডিয়ম ফ্রেজ, স্পেলিং, ঠিক আছে। তারপরে তোমরা বিগত বছর থেকে পড়বে প্রিপোজিশন এন্ড আর্টিকেল। এইগুলো তোমরা বিগত বছরের প্রশ্ন থেকে পড়বে। আর গ্রামার অংশ থেকে তোমার এই যে চেঞ্জিং সেন্টেন্স, তারপর ন্যারেশন, তারপরে হচ্ছে পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্ব, সেন্টেন্স কারেকশন, এইগুলো তোমরা তোমাদের যে গ্রামার বই আছে সেখান থেকে তোমরা পড়বে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যেখানে আমরা ধারণা করি 25টা প্রশ্ন যদি আসে বি ইউনিটে, আর সি ইউনিটে যদি 20টা প্রশ্ন আসে, বি ইউনিটে 5টা প্রশ্ন এখান থেকে এসে থাকে। অর্থাৎ ইংরেজি প্রথম পত্র বই, তোমাদের এইচএসসির যে বই আছে, এইচএসসির বইয়ের মধ্যে থেকে ইংরেজি প্রথম পত্রের বই থেকে 5টা প্রশ্ন এখান থেকে এসে থাকে। আর সি ইউনিটের কমপক্ষে 3টা প্রশ্ন আসবেই। ঠিক আছে। তো তোমরা কি করবে, তোমাদের যে এইচএসসির প্রথম পত্রের বইটা আছে, সেই বইটা থেকে তোমরা সেই বইটা থেকে তোমরা কি করবে, তোমাদের যেই আহ, অংশ রয়েছে, গুরুত্বপূর্ণ যেই অংশগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে লাইনগুলো রয়েছে, সেই লাইনগুলো তোমরা একটু পড়বে। এবং এখান থেকে বিশেষ করে তোমরা কবি পরিচিতি, কবির ভাবনা বা থিম, কবিতার থিম, তারপর হচ্ছে তোমার আহ, এখান থেকে তোমরা আরো একটা বিষয় পড়তে পারো, সেটা হচ্ছে আহ, সাহিত্যিকের জীবনী। এবং সরি, আরেকটা বিষয় হচ্ছে শর্ট স্টোরি যেগুলো রয়েছে, শর্ট স্টোরির যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারগুলো পড়বে। এর মধ্যে থেকে আমি 100, 200, 300, 500 পর্যন্ত 500% আমি একটা স্টোরি তোমাদের বলে রাখতে চাই। সেটা হচ্ছে স্টোরিটার নাম যে মাদার অফ ম্যানভিল্লে, এরকম একটা স্টোরি রয়েছে, শর্ট স্টোরি। তোমরা দেখবে তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা একটু খুঁজে খুঁজে নেওয়ার চেষ্টা করবে। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গুচ্ছ, তারপরে হচ্ছে তোমার এরপরে আর কোথায় আসলো, আহ, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সব জায়গায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে। সো তোমরা এই এই টপিকটাকে সবচেয়ে আগে পড়বে, সবার আগে তোমরা এই টপিকটা পড়বে। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে তোমাদের আলোচনা। আরেকটা বিষয় হচ্ছে যে প্যাসেজ, প্যাসেজ কিন্তু 50% আসার সম্ভাবনা রয়েছে। 50% প্যাসেজ আসার সম্ভাবনা রয়েছে। তোমরা প্যাসেজগুলো একটু দেখবে, সিন প্যাসেজগুলো একটু বেশি করে দেখবে। এইগুলোর জন্য আমি আলাদা করে তোমাদের একটু ভিডিও দেব ইনশাল্লাহ, যে ইংরেজি অংশের উপরে তোমাদের আলাদা করে ভিডিও থাকবে। আশা করব যে তোমরা সেই ভিডিওগুলো এনজয় করবে। পরবর্তী ভিডিওতেই আমি তোমাদের এইগুলো জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর সব সময় তো তোমাদের থাকছেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সহ সকল ইউনিভার্সিটির অ্যাডমিশনের যত আপডেট, সবকিছুই কিন্তু আমি এই চ্যানেল থেকেই দিচ্ছি। ইনশাল্লাহ তোমরা সাথেই থাকবে, এটাই প্রত্যাশা করব। আর তোমরা যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে, অথবা প্রথম ফেসবুকে যদি ভিডিওটা দেখো, প্রথম কমেন্ট চেক করে তোমরা এক্সাম বেসে ভর্তি হতে পারো। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।